নমস্কার দর্শক বন্ধু। এপ্রিলের লাস্ট উইক শেয়ার মার্কেটে কিন্তু আবার র্যালি ফিরে এসেছে। খেয়াল করে দেখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস ধরে যখন শেয়ার বাজারে লাগাতার পতন চলে যাচ্ছিল, আমাদের এই চ্যানেলে আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে টার্ন অ্যারাউন্ড জাস্ট সময়ের অপেক্ষা, এই পতন কিন্তু সারা বছর ধরে চলবে তা নয়। শুধু তাই নয়, 12 এপ্রিল আমরা আমাদের পেড মেম্বার্সদেরকে ইমেল করেছিলাম যে ইন্ডিয়া ইজ ইন আ সুইট স্পট। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনশট, সেটা হচ্ছে আমরা যে ইমেল করেছিলাম সেখানে আমরা ডিটেলড রিজন দিয়েছিলাম যে কেন ইন্ডিয়া একটা দারুণ পজিশনে আছে এবং ইন্ডিয়ান মার্কেট একটা দারুণ পজিশনে আছে। এবং তারপর থেকে সেই 10, 11, 12 তারিখের পর থেকে কিন্তু শেয়ার মার্কেটে লাস্ট 1-2 সপ্তাহে কিন্তু দারুণ সুন্দর র্যালি এবং অনেক শেয়ার কিন্তু খুব দারুণভাবে রিকভার করেছে। সেই যে ইমেলে বলেছিলাম যে ইন্ডিয়া ইজ ইন এ সুইট স্পট, যে ডিটেলস কারণগুলো পেড মেম্বার্সদের সাথে শেয়ার করেছিলাম, আজকের ভিডিওতে আমরা খুব সহজ বাংলায় জানবো যে ইন্ডিয়া কেন একটা খুব অ্যাট্রাকটিভ পজিশনে রয়েছে এবং তারপর এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোন কোন সেগমেন্ট বা কোন কোন জাতীয় শেয়ারগুলো আগামী দিনে কিন্তু ভালো পারফর্ম করতে চলেছে। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভ ইনভেস্ট করছি এবং অ্যাজ আ ফুল টাইম ইনভেস্টার, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেটের মাধ্যমে আমরা সেবি রেজিস্টার্ড স্টক রেকমেন্ডেশন পেড সার্ভিস এবং এআইএফ মানে এইচএনআই ইনভেস্টরদের জন্য ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করে থাকি। আর আমারই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা দুটো বই, হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, এই বইটি ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন এবং আরো অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু অনুবাদিত হয়েছে। চলুন ডিরেক্ট তাহলে আমরা টপিকে ফিরে আসি যে কেন ইন্ডিয়া বেশ একটা অ্যাট্রাকটিভ পজিশনে রয়েছে। এই যে গ্লোবাল ট্রাম্প ট্যারিফ, এই যে ট্রেড ওয়ার অ্যান্ড অল, এই সমস্ত কিছু খুব সিম্পল বাংলায় আমরা সংক্ষেপে বুঝে নিই। দেখুন, বিশ্বের প্রত্যেকটা দেশই ইম্পোর্ট এক্সপোর্ট করে। কি সেটা? মানে যেমন আমরা ইন্ডিয়া যে তেল, অয়েল অ্যান্ড গ্যাস বাইরের দেশদের থেকে কিনি, তার মানে সেটাকে আমরা বলবো ইম্পোর্ট। আবার আমাদের দেশ থেকে যে চাল, তারপরে আরো অনেক ইলেকট্রনিক্স জিনিস অ্যান্ড অল অন্যান্য দেশে আমরা সেল করি, তো সেইটাকে হয়ে গেল এক্সপোর্ট। তো এই যে ইম্পোর্ট আর এক্সপোর্ট, যখন কোনো দেশের ইম্পোর্ট অনেক বেশি হয় এক্সপোর্টের থেকে, তখন সেখানে ক্রিয়েট হয় ট্রেড ডেফিসিট। মানে ধরুন আমরা ইন্ডিয়া 100 কোটি টাকার অয়েল অ্যান্ড গ্যাস বাইরের দেশগুলো থেকে কিনছি, এবং যখন আমরা অন্যান্য দেশে বিক্রি করছি আমাদের সমস্ত মানে ধরুন ফার্ম আইটেম, চাল, ডাল বা আরো ইলেকট্রনিক্সের জিনিস, জামা কাপড় অ্যান্ড অল, সেটা ধরুন আমরা বিক্রি করছি 70 কোটি টাকার। তাহলে আমরা 100 কোটি টাকার জিনিস কিনছি, 70 কোটি টাকার জিনিস মাত্র বিক্রি করতে পারছি, তাহলে 30 কোটি টাকা আমাদের ডেফিসিট হলো, মানে 30 কোটি টাকার আমাদের শর্টফল হলো, যেই টাকাটা আমাদের ইন্ডিয়ান ট্যাক্স পেয়ারদের থেকে যাচ্ছে। এবং এই ট্রেড ডেফিসিট যদি প্রত্যেক বছর বাড়তে থাকে, তো তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে একটা প্রেশার পড়বে, কারণ প্রত্যেক বছর যদি ধরুন ইম্পোর্ট বেশি হতেই থাকে, এক্সপোর্ট কমতে থাকে, তো তখন কিন্তু একটা ইকোনমির ওপরে প্রেশার পড়ে। তো এই সেম আমরা ইন্ডিয়া যেমন ওভারঅল একটা ট্রেড ডেফিসিট দেশ, মানে আমরা ইম্পোর্ট বেশি করি জাস্ট বিকজ অফ অয়েল অ্যান্ড গ্যাস আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের হিউজ পরিমাণে অয়েল, গ্যাস এগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়, চায়না থেকেও আমরা প্রচুর জিনিস ইম্পোর্ট করি, তো তার জন্য ইন্ডিয়া একটা ওভারঅল ট্রেড ডেফিসিট দেশ। ঠিক একইভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও একটা ট্রেড ডেফিসিট দেশ। মানে আমেরিকা যত এক্সপোর্ট করে, মানে আমেরিকা তাদের নিজেদের দেশ থেকে অন্যান্য দেশে যত না এক্সপোর্ট করে, তার থেকে অনেক বেশি ইম্পোর্ট করে। এবার আমেরিকার সঙ্গে যদি ইন্ডিয়া এবং আমেরিকার সঙ্গে যদি চায়না ট্রেড রিলেশনটা ধরা যায়, সেইটা অনেকটা এইরকম। মানে আমেরিকা ইন্ডিয়াতে যত না টাকার জিনিস এক্সপোর্ট করে, মানে আমেরিকা ইন্ডিয়াকে ধরুন 50 কোটি টাকার জিনিস সেল করলো, কিন্তু এই আমেরিকা ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে 60 কোটি টাকার জিনিস ইম্পোর্ট করছে। মানে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা, মানে আমেরিকার দিক থেকে একটা ট্রেড ডেফিসিট রয়েছে ইন্ডিয়ার সাথে। এবার এই যে ধরুন এই আমেরিকা ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট হলো 10 কোটি টাকা, যেটা ধরলাম। এবার এই আমেরিকার সঙ্গে যদি চায়নার ট্রেড ডেফিসিট ধরা হয়, সেটা হয় হিউজ, এবং প্রত্যেক বছর লাস্ট 10, 15, 20 বছর ধরে সেটা হিউজ ভাবে বেড়ে চলেছে। মানে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার যদি ট্রেড ডেফিসিট 10 কোটি হয়, তো এই চায়নার সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট দেখা যাচ্ছে যে 70-80, মানে প্রায় 7-8 গুণ মতো। মানে আমেরিকা চায়নাকে যত না জিনিস বিক্রি করতে পারে, তার থেকে হিউজ পরিমাণ চায়নার জিনিস আমেরিকা কেনে। আর ইন্ডিয়ার কথাও যদি বলি, ইন্ডিয়া অবস্থাটা তাই, ইন্ডিয়াও কিন্তু চায়নার থেকে হিউজ পরিমাণে জিনিস কেনে, কিন্তু অতটাও জিনিস এক্সপোর্ট করতে পারে না। তো ইন্ডিয়ার সঙ্গে চায়নারও একটা ট্রেড ডেফিসিট রয়েছে, আমেরিকার সঙ্গে চায়নারও ট্রেড ডেফিসিট রয়েছে, যেই ট্রেড ডেফিসিটটা বছরের পর বছর বাড়ছে। এবার আমেরিকার সঙ্গে খালি চায়না, ইন্ডিয়া নয়, ম্যাক্সিমাম সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রি, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, এদের সঙ্গেও কিন্তু একটা ট্রেড ডেফিসিট রয়েছে। এবং এই জিনিসটাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুব চিন্তিত করে তুলেছে, এবং সেই কারণেই সে ওই মেক আমেরিকা গ্রেট এগেইন এই ক্যাম্পেইন চালু করে এইটা বলতে শুরু করেছে যে আমরা এত জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করি, যার জন্য আমাদের নিজেদের দেশের কর্মসংস্থান কমে যাচ্ছে, ফ্যাক্টরি কমে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং কমে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের দেশে সেই জিনিসগুলোকে বেশি ভাবে প্রডিউস করব, যার জন্য কি করব, আমরা ইম্পোর্ট ট্যাক্স দেব। মানেটা কি? মানে ধরুন আজকে আমেরিকা কেন চায়না থেকে জিনিস ইম্পোর্ট করে, চাইনিজ ধরুন ছোটখাটো সমস্ত জিনিস,
মানে যেই জুতো থেকে শুরু করে ফ্ল্যাগ থেকে শুরু করে প্রচুর ছোটখাটো জিনিস চায়না থেকে আমেরিকা ইম্পোর্ট করে। এর কারণ চায়না ওটা অনেক কম দামে আমেরিকাকে, খালি আমেরিকা না সারা পৃথিবীকে বিক্রি করতে পারে। মানে একটা শু বা একটা জুতোর কথা যদি বলি, ধরুন যে জুতোটা একটা চায়না 100 টাকায় আমেরিকাকে বিক্রি করছে, মানে আমেরিকা ইম্পোর্ট করছে, তো আমেরিকা নিজেদের দেশে সেইটা যদি বানাতে চায় দেখা যাচ্ছে 150 টাকা খরচা পড়ে যাচ্ছে। তো এই কারণে মানে হিউজ পরিমাণ জিনিস আমেরিকাকে চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। বা চায়না কেন অত সস্তায় বানাতে পারে, তার কারণ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট সমস্ত ফ্যাক্টরিগুলোকে প্রচুর সাবসিডি দেয়, ফ্রি ইলেকট্রিসিটি দিচ্ছে, জমি কেনার পয়সাতে অনেক ছাড় দিচ্ছে। এই কারণে চায়নার কস্ট অফ প্রোডাকশন অনেক কম। তো সেই জন্য আমেরিকা এবার কি করছে যে ঠিক আছে চায়না থেকে 100 টাকায় যে জুতো আসছে, তো আমেরিকা বলছে আমরা চায়না থেকে যে জিনিস আসবে তার উপরে 100% ট্যারিফ বসাচ্ছি। এইটাই হলো সেই রেসিপ্রোকাল ট্যারিফ বা আরো যে সমস্ত ট্যারিফ আপনারা মানে মিডিয়াতে শুনেছেন, যে 100% ট্যারিফ বসাচ্ছি, যাতে করে 100 টাকার যে জিনিসটা চায়না থেকে আসে সেই জিনিসটা চায়না থেকে আমেরিকায় আসতে 200 টাকা হয়ে যায়, এবং যাতে একটা আমেরিকান কোম্পানি 150 টাকায় আমেরিকায় ম্যানুফ্যাকচার করে আমেরিকার মধ্যে বিক্রি করতে পারে। তো এই যে আমেরিকা অন্যান্য দেশের ওপর যে ট্যাক্স বসিয়েছে সেইটাই হচ্ছে ট্যারিফ। এই ট্যারিফ চায়নার ওপর হিউজ, মানে অ্যারাউন্ড 145% অ্যাজ অফ টুডে। আস্তে আস্তে সেটা কমবে, কিন্তু এই চায়নার তুলনায় অন্যান্য দেশে মানে ইন্ডিয়াতে যেমন 26% প্রপোজ করা হয়েছিল, মানে অন্যান্য সমস্ত দেশের ওপর কিন্তু চায়নার থেকে কম। তারপরে কি হলো, তারপরে ডোনাল্ড ট্রাম্প বললো চায়না বাদে বাকি সমস্ত দেশের ওপর যে ট্যারিফ সেটা 90 দিনের জন্য পজ করা হলো, যাতে করে আমেরিকা চাইছে অন্যান্য দেশ তাদের সঙ্গে ট্রেড ডিল বা ট্রেডের সমঝোতা করুক। কেমন সেটা সমঝোতা, যেমন ইন্ডিয়ার ওপর ইউএস ওই ট্যারিফটা পজ করে ইউএস কিন্তু ট্রেড ডিলস মানে কথা চালু করে দিয়েছে যে কিভাবে মানে বেশি অ্যান্ড বেশি প্রোডাক্ট আমেরিকান মার্কেট মানে আমেরিকার প্রোডাক্টকে ইন্ডিয়ায় সেল করা যায়, আবার ইন্ডিয়ান প্রোডাক্টকে আমেরিকায় সেল করা যায়। যেমন আমেরিকা ইন্ডিয়াকে বলছে যে তোমরা আমাদের থেকে বেশি পরিমাণে অয়েল, গ্যাস, ডিফেন্স ইকুইপমেন্ট এইসব জিনিস কিনতে। মানে যেমন শুরুতে বলেছিলাম যে আমেরিকার ট্রেড ডেফিসিট রয়েছে, মানে আমেরিকা ইন্ডিয়ার থেকে বেশি জিনিস কেনে কিন্তু অত জিনিস বিক্রি করতে পারে না। তার কারণ ইউএস অনেকবার বলেছে যে প্রচুর আমেরিকান কোম্পানি মানে আমেরিকান হাই এন্ড বাইক কার যেগুলো ইন্ডিয়া যদি মানে ইন্ডিয়াতে আসে তার উপর অনেক ট্যাক্স। তো আমেরিকা ইন্ডিয়াকে বলছে যে ইউএসএ যে সমস্ত জিনিস ম্যানুফ্যাকচার হচ্ছে বা ইউএস কোম্পানিকে ইন্ডিয়ান মার্কেটে অ্যাক্সেস দিতে, যাতে করে ইউএস মানে আমেরিকাও ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে জিনিস বেশি বেশি টাকার জিনিস সেল করতে পারে। সিমিলারলি তখন আমেরিকাও ইন্ডিয়ান কোম্পানিগুলোকে অ্যাক্সেস দেবে যাতে ইন্ডিয়ান কোম্পানিও বেশি সেল করতে পারে। তো এটা হলো ইন্ডিয়া আমেরিকা ট্রেড সিচুয়েশনের কারেন্ট অবস্থা। চায়নার সঙ্গে সিচুয়েশন কিন্তু সম্পূর্ণ উল্টো। মানে চায়নার প্রবলেমটা হচ্ছে চায়না এমন একটা দেশ যে চায়না তাদের নিজেদের তৈরি প্রোডাক্ট সারা পৃথিবীতে সেল করে, কিন্তু চাইনিজরা অন্যান্য দেশের প্রোডাক্ট ইউজ করতে চায় না। মানে ফর এক্সাম্পল আজকে আমরা ইন্ডিয়ানরা দেখবেন আমেরিকান প্রচুর কোম্পানি গুগল, ফেসবুক, অ্যামাজন, ওয়ালমার্ট এই সমস্ত কোম্পানির মানে প্রোডাক্ট সার্ভিস আমরা ইন্ডিয়ানরা কিন্তু ইউজ করি, কিন্তু চায়নাতে এই গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু সব ব্যান, নিজেদের এই সমস্ত জিনিস বানিয়ে নিয়েছে। এবং এখানেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবলেম যে চায়না চাইছে যে সারা পৃথিবীতে তারা খালি সস্তার জিনিস এক্সপোর্ট করে বড়লোক হবে, অথচ চায়না নিজেরা অন্যের কোনো জিনিস ব্যবহার করতে চাইবে না। আর ইন্ডিয়ার সঙ্গে চায়নার এইটাই ডিফারেন্স। ইন্ডিয়া কিন্তু তাই নয়, ইন্ডিয়া হচ্ছে এবং ইউএসও যেটা চাইছে, ইউএস চাইছে ইন্ডিয়ানরা বেশি বেশি করে ইউএস কোম্পানিদের জন্য মার্কেট খুলে দিক, তার বিনিময়ে ইন্ডিয়ান কোম্পানিরাও বেশি বেশি প্রোডাক্ট ওখানে সেল করুক। তো এই জন্য ট্রেড ওয়ারটা এখন এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমেরিকার টার্গেট কিন্তু অন্যান্য দেশ বেশি নয়, বরঞ্চ আমেরিকা চাইছে যে ইন্ডিয়াও গ্রো করুক মানে আমেরিকার সাথে সাথে। কিন্তু আমেরিকার প্রাইমারি টার্গেট হচ্ছে সুপার পাওয়ার চায়না, যাতে করে চায়না যে জিনিসটা ট্রেড ম্যাল প্র্যাকটিস বা যেটাই বলুন যেইটা করে যাচ্ছে সেইটা কম হয়। তো এই কারণে কিন্তু বেনিফিট ইন্ডিয়া মানে এখন আমেরিকার মানে ম্যাক্সিমাম কোম্পানি আজকে অ্যাপেল বলুন, গুগল বলুন, এরাও কিন্তু প্রচুর মানে অ্যাপেলের আইফোন ম্যানুফ্যাকচারিং অনেক ইন্ডিয়াতে শিফট করেছে। গুগলও তাদের পিক্সেল ফোন আগে যেটা ভিয়েতনামে ম্যানুফ্যাকচার করা হতো সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়াতে শিফট করছে। এর কারণ চায়না যেমন লো কস্ট ম্যানুফ্যাকচারিং করতে পারে, ইন্ডিয়াও কিন্তু সেই লো কস্ট ম্যানুফ্যাকচারিং করতে পারে। তো তাই এখন আমেরিকান প্রচুর কোম্পানি চাইছে যে তাদের ম্যানুফ্যাকচারিং বেস একটা ইন্ডিয়াতে শিফট করা, যাতে করে তাদের সাপ্লাই চেনটা সিকিউর থাকে। এবং এই একটা প্রাইমারি কারণ যে এই গ্লোবাল ট্রেড ওয়ারের জন্য ইন্ডিয়া কিন্তু একটা সুইট স্পটে রয়েছে। এবার আমরা জানবো এই গ্লোবাল ট্রেড ওয়ার, ট্রাম্প ট্যারিফ এইসবের ফলে যে ইন্ডিয়ার কোন কোন সেগমেন্ট বা কোন কোন জাতীয় শেয়ারগুলো বেনিফিট হবে, কোন কোন শেয়ার টেল উইন্ডে চলে আসবে। তার আগে আমরা আমাদের ব্লিঙ্কএক্স এর কথা বলবো, যারা দিচ্ছে জিরো ব্রোকারেজ আনলিমিটেড ট্রেডিং। তাদের যে সমস্ত প্ল্যান আছে মানে 249 টাকায় 2 মাসের জন্য, 599 টাকায় 6 মাসের জন্য এবং 899 টাকায় 1 বছরের জন্য, এই প্ল্যানগুলি দিয়ে আপনি জিরো ব্রোকারেজ, এনএসসি, এফএনও, ইকুইটি ডেলিভারি, ইন্ট্রাডে, আইপিও সমস্ত কিছু অ্যাক্সেস পাবেন। এছাড়াও ব্লিঙ্কএক্স এর এক্সপার্ট প্রোভাইড করে ট্রেডিং কল, যেখানে আপনি এন্ট্রি, স্টপ লস এবং সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন, যেটা আপনাকে সেকেন্ড ওপিনিয়ন নিতে কিন্তু সাহায্য করবে। ব্লিঙ্কএক্স এর আরো কিছু অ্যাডভান্স ফিচারও আছে, যেমন স্মার্ট স্ট্র্যাটেজি বিল্ডার, স্মার্ট ওয়াচ লিস্ট, এই সমস্ত
কিন্তু আপনার ট্রেডিং জার্নিকে অনেক স্মুথ করে তুলবে। আর হ্যাঁ, ট্রেডিং জার্নিতে কোনো কিছু ইস্যুর জন্য ব্লিঙ্কএক্স কিন্তু প্রোভাইড করে থাকে একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার। ওভারঅল ব্লিঙ্কএক্সের নানান রকম ভ্যালু এডেড স্মার্ট টুল, স্ট্র্যাটেজি বিল্ডার রয়েছে এবং জিরো ব্রোকারেজ ট্রেডিং অপশন রয়েছে উইথ এক্সপার্ট রিসার্চ কল, যেগুলো আপনাকে ইনফর্ম ডিসিশন নিতে কিন্তু সাহায্য করবে। ব্লিঙ্কএক্সের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনি কিন্তু প্ল্যাটফর্মটা চেক করে দেখতেই পারেন। এবার জেনে নেব যে গ্লোবাল ট্রেড ওয়ারের জন্য যে ইন্ডিয়ার যে বেনিফিট হচ্ছে তার মধ্যে যে কোন কোন পার্টিকুলার সেগমেন্টের বেশি বেনিফিট হচ্ছে। তো ফার্স্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে ইএমএস, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর। কি সেটা? যেমন আমরা বললাম যে এই যে অ্যাপেলের আইফোন কিন্তু আগে প্রচুর চায়নাতে তৈরি হতো এবং যত দিন গেছে লাস্ট 1 বছর 2 বছরে একটা বড় মতো প্রোডাকশন ইন্ডিয়াতে শিফট হয়েছে, কিন্তু এখনো 80 কি 90% মতো সেই চায়নাতেই তৈরি হয় এবং অ্যাপেলও চাইছে আরো তাদের প্রোডাকশন ইন্ডিয়াতে শিফট করার। খালি অ্যাপেল নয়, গুগলেরও যে পিক্সেল ফোন রিসেন্ট তারা অ্যানাউন্স করেছে যে ভিয়েতনাম থেকে একটা পার্ট অফ প্রোডাকশন ইন্ডিয়াতে শিফট করবে। কেন? কারণ হচ্ছে এই যে অ্যাপেল ফোন বলুন বা গুগল পিক্সেল, যে সমস্ত হাই এন্ড ফোন বলুন, মানে চায়নাতে তৈরি করে ইন্ডিয়াতে তৈরি হচ্ছে বলে ধরুন আজকে ওই ফোনগুলো 1 লাখ টাকায় ইউএস মার্কেটে বিক্রি করতে পারছে। এই সেম ফোন যদি আমেরিকা তৈরি করতো তো তাহলে তার ম্যানুফ্যাকচারিং কস্টই পড়ে যেত 1.5 লাখ কি 2 লাখ টাকা। তো এই কারণে আমেরিকাও জানে যে এই সমস্ত ম্যানুফ্যাকচারিং, মেনলি ইলেকট্রনিক্স, এই সব ম্যানুফ্যাকচারিং মানে তাড়াতাড়ি আমেরিকাতে শিফট করাটাও কিন্তু ফিজিবল নয়, কারণ যদি সেটা হয় তো তখন তাদের আমেরিকান কনজিউমারদের ওপর কস্ট অনেক বেড়ে যাবে। তো সেই কারণে তারা কি করছে যে আমেরিকার কাস্টমারদের জন্য যে সমস্ত ফোন তৈরি হচ্ছে সেই প্রোডাকশনগুলো তারা চাইছে ইন্ডিয়াতে শিফট করছে, আর বাকি চায়না, ভিয়েতনাম এই সমস্ত দেশ থেকে ধরুন আমেরিকা ছাড়া অন্যান্য দেশ যে ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, সেই সব জায়গায় ফোন শিফটিং চলুক। তো এই কারণে মোবাইল ফোন থেকে শুরু করে যে ইলেকট্রনিক্স ভ্যালু চেন, এবার মোবাইল ফোন মানে খালি মোবাইল ফোন না, ওর ইলেকট্রনিক্স ভ্যালু চেন একটা হিউজ, সেখানে পিসিবিস থেকে শুরু করে বক্স বিল্ড অনেক কিছু রয়েছে। তো এই যে পুরো সেগমেন্টটা যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট, এইটা কিন্তু টেলউইন্ড বা এইটার একটা খুব বেনিফিট আগামী দিনে হতে চলেছে। এই সেগমেন্টের মার্কেট লিডার হচ্ছে ডিক্সন টেকনোলজিস, মানে মার্কেট লিডার মানে সব থেকে বড় প্লেয়ার, এবং যাদের জন্য দেখবেন ডিক্সন টেকনোলজিসের ভ্যালুয়েশন অনেকটা বেশি। এগেইন এটা কিন্তু কোনো শেয়ার রেকমেন্ডেশন না, বা আমি নিজেও ডিক্সন শেয়ার এটা হোল্ড করছি না, জাস্ট এটা রেফারেন্স দেওয়া যে এই সেগমেন্টের যে প্রাইমারি মার্কেট লিডার সে হচ্ছে ডিক্সন, এবং এটা ছাড়াও আরো অনেক ছোট বড় কোম্পানি আছে। তো এই সেগমেন্টের দিকে নজর রাখুন, এই সেগমেন্ট থেকে কিন্তু আগামী দিনে অনেক প্লেয়ার মানে ছোটখাটো কোম্পানি কিন্তু অনেক বড় হতে চলেছে। নেক্সট বলবো যে কোন কোন সেগমেন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে, যে সেটা হলো যে যারা পিওর কমোডিটি, মানে যেমন ধরুন আয়রন, অ্যালুমিনিয়াম, যেগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন প্রোডাক্ট বেশি থাকে না, সেখানে একটা প্রবলেম কি হচ্ছে, মানে ধরুন আমেরিকান কোম্পানি বলছে যে চায়না থেকে সেই সাপ্লাই নেবে না, মানে ধরুন আজকে আয়রন, অ্যালুমিনিয়াম এগুলো বলছে চায়না থেকে সাপ্লাই যদি না যায়, কিন্তু চায়নার তো প্রোডাকশন একদিনে বন্ধ হয়ে যাচ্ছে না, চায়নার কাছে হিউজ প্রোডাকশন রয়েছে। তো তখন চায়না কি করবে, সেই জিনিসটা অন্যান্য সারা পৃথিবীতে সস্তায় ডাম্পিং করবে, মানে সস্তায় সেল করবে। তো এই যখন সস্তায় সেল করবে, তাহলে ইন্ডিয়ান প্রডিউসাররা, যারা ইন্ডিয়ান কোম্পানিজরা বিদেশের মার্কেটে যে দামে সেল করছিল, তাহলে তাদের উপর প্রাইসিং প্রেশার আসবে, কারণ চায়না দাম কমিয়ে দিচ্ছে, ইন্ডিয়াকেও কম দামে সেল করতে হবে। তো এই কারণে কিন্তু যেগুলো পিওর কমোডিটি বেসড প্লেয়ার, মানে স্টিল, আয়রন বা কিছু কিছু কমোডিটি বেসড কেমিক্যাল, সেই সমস্ত কোম্পানির ওপরে কিন্তু প্রেশার আসবে। তো তাই এই সমস্ত কোম্পানিগুলো থেকে সাবধান, যাদের মধ্যে বিশেষ কোনো প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন কিছু নেই, প্রাইমারিলি কমোডিটি প্লেয়ার, এবং যেই কমোডিটিগুলোতে চায়নাও একটা বড় রকমের প্রোডাকশন করছে। মনে রাখবেন এই ট্রেড ওয়ার কিন্তু মানে ওভার আ পিরিয়ড অফ টাইম এইটা বোঝা যাচ্ছে যে আমেরিকা খালি চায়নার উপরই ট্যারিফ রাখবে তা নয়, আমেরিকা কিন্তু ইন্ডিয়ার থেকে এই ভিয়েতনাম, থাইল্যান্ড এই সমস্ত দেশগুলোর উপরেও ট্যারিফ রাখবে। এর কারণ মানে আমেরিকা এইটা খেয়াল করেছে, যখন চায়নার উপরে বেশি ট্যাক্স বাড়ানো হয়েছিল, তখন চায়না এই ভিয়েতনাম, থাইল্যান্ড এই সমস্ত রুট ইউজ করছে, মানে চাইনিজ কোম্পানি তাদের প্রোডাক্ট বানিয়ে তারা ভিয়েতনামে পাঠাচ্ছে, ভিয়েতনামে গিয়ে একটু জাস্ট লেভেলিং অ্যান্ড অল করে সেই ভিয়েতনাম থেকে আবার ইউএসএ চলে যাচ্ছে। তো এই ইনডিরেক্ট রুটটাকে বন্ধ করার জন্যও কিন্তু আমেরিকা ভিয়েতনাম, থাইল্যান্ড এই সমস্ত দেশের উপর ইম্পোর্ট ট্যাক্স বা ট্যারিফ সেটা বাড়াচ্ছে, এবং এই জন্যই কিন্তু ইন্ডিয়া বেনিফিট হচ্ছে। যেমন বললাম অনেক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং শিফট করছে, তো এর কারণটা এইটা যে ইন্ডিয়া কিন্তু ভিয়েতনাম, থাইল্যান্ড বা চায়না এর একটা খুব বড় অল্টারনেটিভ, কারণ ইন্ডিয়াতেও লেবার কিন্তু বেশ চিপে পাওয়া যায় এবং ইঞ্জিনিয়ারিং ট্যালেন্টের তো এখানে কোনো অভাব নেই। এরপর যে সমস্ত স্পেশালিটি কেমিক্যাল ম্যানুফ্যাকচারার ইন্ডিয়ায় রয়েছে, মানে যে সমস্ত কোম্পানি ধরুন ইন্ডিয়ান প্লেয়ার হয়তো চাইনিজ প্লেয়ারদের সঙ্গে কম্পিটিশন করছে, মানে ইন্ডিয়া হয়তো টপ সাপ্লায়ার, চাইনিজ প্লেয়ারও হয়তো টপ সাপ্লায়ার, সেই সমস্ত কোম্পানিও কিন্তু বেনিফিটেড হবে, কারণ ইউএস যদি চায়নার সাপ্লাইকে বন্ধ করে দেয়। এবং আরেকটা সেগমেন্ট সেটা হলো এয়ারলাইন্স সেগমেন্ট, যারা বেনিফিটেড হবে। এগেইন এয়ারলাইন্সে কিন্তু আমরা কোনোদিনই তেমন ইনভেস্ট করিনি, বা আমার নিজেরও মানে একটা অপছন্দের কাইন্ড অফ সেগমেন্ট, তো তবুও এখানে আমরা বলছি এয়ারলাইন্সে এই যে এয়ার ইন্ডিয়া, আকশা এয়ার, স্পাইস জেট এই সমস্ত কোম্পানিগুলো, এদের মধ্যে কি হয়েছে, এরা আমেরিকান কোম্পানি বোয়িং এর থেকে প্লেন কেনে এবং চাইনিজ কোম্পানিও বোয়িং এর থেকে প্লেন কেনে। রিসেন্ট কি হয়েছে, চায়না সেই
সেই আমেরিকান কোম্পানি মানে বোয়িং এর থেকে প্লেন নেওয়া বন্ধ করে দিয়েছে, যার ফলে ইন্ডিয়ান কোম্পানি সেই প্লেনগুলো কিন্তু ইন্ডিয়ান কোম্পানি পাবে এবং ইন্ডিয়ান কোম্পানিগুলোর কাছে হিউজ অর্ডার ব্যাকলগ আছে। মানে ইন্ডিয়ান কোম্পানিরা অনেক প্লেনের অর্ডার অলরেডি বোয়িংকে দিয়ে দিয়েছে, যেইগুলো ধরুন আগামী 2 বছর 3 বছর কি 4 বছর লাগতো রিসিভ হতে। কিন্তু যেই চায়না যেহেতু নিচ্ছে না, তো খুব তাড়াতাড়ি মানে আগামী 1 বছরের মধ্যে সেই বোয়িং কোম্পানি মানে আমেরিকান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিগুলোকে সেই প্লেন সেল করবে, যাতে করে ইন্ডিয়ান এয়ারলাইন্সটা কিন্তু এক্সপ্যান্ড করতে হেল্প করবে। এগেইন এয়ারলাইন্স কোনো শেয়ার আমাদের পোর্টফোলিওতে নেই, আমরা ইনভেস্ট করিও না, জাস্ট এটা মানে উইদিন দ্য কনটেক্সট আছে। তো সেই কারণে একটা বললাম যে এয়ারলাইন্স কোম্পানিরাও কিন্তু বেনিফিটেড হবে তাদের বিজনেস এক্সপানশনের জন্য। তবে হ্যাঁ, এই জিনিসটাও মনে রাখবেন যে যেই সমস্ত কোম্পানি মেনলি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট তাদের কিন্তু ইকুয়েশন অনেক কমপ্লেক্স হতে চলেছে। মানে এমন হতেই পারে আগামী দিনে অত সহজে বা অত সিম্পলি আপনি ডিরাইভ করতে পারবেন না যে এই কোম্পানিটা এক্স্যাক্টলি বেনিফিট হবে নাকি তার বেনিফিট হবে না। তার কারণ অনেক কমপ্লেক্স ফ্যাক্টর, অনেক কিছু ইফ অ্যান্ড এলস কিন্তু কাজ করবে এবং নানান জিনিস কিন্তু চেঞ্জ হতে চলেছে। সুতরাং কালকে যদি আবার কোনো একটা জিনিস চেঞ্জ হয় সেইটা কিন্তু এখানে অল্টার করবে। তো এই কারণে যে যদি আপনারা এই আনসার্টেনিটি থেকে বাঁচতে চান, একটা খুব সিম্পল অপশন হচ্ছে যে ইন্ডিয়ান মানে ডোমেস্টিক সেগমেন্টে ফোকাস করা। মানে এমন সেগমেন্ট যেখানে মানে যার কাস্টমাররাও ডোমেস্টিক, যার সাপ্লাই চেনও পুরো ডোমেস্টিক, মানে যার যে সমস্ত কোম্পানি গ্লোবাল ট্রেড ওয়ার বা গ্লোবাল কোনো দেশের ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে কোনো রকম ভাবে ডিপেন্ডেন্ট নয়। সেই রকম একটা সেগমেন্ট নিয়ে আমরা আগেও বলেছিলাম, সেটা হলো হসপিটাল সেগমেন্ট। এই সেগমেন্টটাও খুব অ্যাট্রাকটিভ কনসিডারিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন, কারণ বুঝতেই পারছেন ইন্ডিয়ান হসপিটাল এই বিজনেসের সঙ্গে গ্লোবাল ট্রেড ওয়ার, ইম্পোর্ট এক্সপোর্ট কে কার ওপর কি ট্যাক্স দিল না দিল এগুলোর কোনো লেনাদেনা নেই। হসপিটাল সেগমেন্টের যদি কথা বলি, হসপিটাল সেগমেন্টের দুটি শেয়ার অলরেডি আমার পার্সোনাল পোর্টফোলিওতে রয়েছে, আমাদের এআইএফ যে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস সেই পোর্টফোলিওতেও রয়েছে এবং ওই দুটি হসপিটালই লাস্ট 1 মাসে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। এবং হসপিটাল কোম্পানি বেশি নেই, মার্কেটে খুব লিমিটেড নাম্বার অফ কোম্পানিজ রয়েছে, যে যদি আপনারা রিসার্চ করেন তো তাহলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া যদি রিসার্চের টাইম না থাকে, আমাদের যে পেড মেম্বারশিপ আছে সেখানেও আসতে পারেন। তবে হ্যাঁ, এখানে বলে দিই আমরা আমাদের পেড মেম্বারশিপে কোনো রকম ডিসকাউন্ট দিই না বা কোনো রকম ইনডিরেক্ট এনকারেজমেন্ট দিই না, বা আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে আমরা এনকারেজ করবো না যে আপনি এইটা নিন, এটা নিলে এই হবে, ওটা নিলে এই ভালো হবে। পেড মেম্বারশিপের সমস্ত জিনিস আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। যদি কোনো ইনভেস্টর ইন্টারেস্টেড থাকে তো তারা ওয়েবসাইটে সমস্ত ডিটেলস পড়ে তো তারা জয়েন করবে। আমরা নিজেদের দিক থেকে কিন্তু কাউকে ওই ফোন করে বা তাদেরকে ফলো আপ নিয়ে বা ওই ইমেল পাঠিয়ে এই সমস্ত মার্কেটিং প্রমোশন আমরা করি না, কারণ আমরা চাই খুব লিমিটেড নাম্বার অফ কাস্টমার্স, লিমিটেড নাম্বার অফ সাবস্ক্রাইবার্স, বাট ম্যাচিওর সাবস্ক্রাইবার্স, যাতে করে একটা উইন উইন মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ ওভারঅল লঙ্গার টার্ম করে নেওয়া যায়। তো ওভারঅল আমি যেটা বললাম যে ইন্ডিয়ান যে সমস্ত সেগমেন্ট বেনিফিট হবে সেটা হচ্ছে যেমন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট, সেকেন্ড হচ্ছে কিছু কিছু স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্ট, কিছু কিছু স্পেশালিটি ফার্মা সেগমেন্ট যাদের ইউএসএ ম্যানুফ্যাকচারিং রয়েছে সেই সমস্ত সেগমেন্ট, আর এর সাথে সাথে মেনলি যেগুলো কমোডিটি সেগমেন্ট, যে সমস্ত মেটাল কমোডিটি বা যে সমস্ত কেমিক্যাল বা যে সমস্ত জেনারিক ড্রাগ, সেই সেগমেন্টগুলোর কিন্তু হেডউইন্ড আসতে পারে, মানে সেই বিজনেসে কিন্তু প্রবলেম আসতে পারে। আর এই সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেড ওয়ার এই সমস্তগুলো থেকে যদি বাঁচতে চান, খালি ডোমেস্টিক ফোকাসড কোম্পানিতে ইনভেস্ট করুন, সেই রকম কোম্পানিও রয়েছে। যেমন হসপিটাল এমন একটা সেগমেন্ট বললাম, এখানে ডোমেস্টিক ফোকাস, এখানে কোনো কিছু বাইরের কিছু ম্যাটার করে না। এছাড়াও আরো কিছু অ্যাট্রাকটিভ সেগমেন্ট রয়েছে যেগুলো ফুললি ডোমেস্টিক ফোকাসড এবং যেগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে, সেগুলো আমরা আগামী দিনের ভিডিওতে কভার করব। এবং আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন কিন্তু অন রাখবেন। আপনি কমেন্ট সেকশনে জানান যে রিসেন্ট টাইমে আপনি কি ধরনের শেয়ারগুলোতে ইনভেস্ট করেছেন বা আপনার কি মনে হয় যে কোন ধরনের কোম্পানি বেটার পারফর্ম করতে পারে। আর হ্যাঁ, ভিডিওতে যেটা বললাম যে জিরো ব্রোকারেজ ট্রেডিং উইথ লট অফ অ্যাডভান্সড ফিচার্সের জন্য ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্মটা আপনারা চেক করে দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।